ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরির মতো যারা দিনের পর দিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং টক শোতে বসে মিথ্যাচার করছে তাদের আন্তর্জাতিকভাবে বয়কট করতে হবে। এই বিষাক্ত কণ্ঠস্বরগুলোই ভারতের সাধারণ মানুষকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদিন উস্কে দিচ্ছে। 2. গ্লোবাল এঙ্গেজমেন্ট। আমাদের এখন সময় এসেছে বিশ্ববাসীর কাছে ভারতের এই আগ্রাসী ও উস্কানিমূলক চেহারার মুখোশ খুলে দেওয়ার। ভারতে আজ শুধু মুসলমানরাই নয়, ক্রিসমাসের দিন খ্রিস্টানদের উপরও তারা নগ্নভাবে হামলা করেছে। সুতরাং একথা আজ প্রকাশ্য দিবালোকের মতো আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত এবং স্পষ্ট যে ভারতে সংখ্যালঘুরা অনিরাপদ। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে আমাদের জোরালোভাবে বলতে হবে যে ভারত একটি প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং তারা এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে। একই ঘটনার বহিঃপ্রকাশ আমরা সাম্প্রতিক মুস্তাফিজের ঘটনায় দেখলাম। একজন মুস্তাফিজের যদি নিরাপত্তা কলকাতা দিতে না পারে, তাহলে আমাদের 11 জন মুস্তাফিজ যখন যাবে টি-20 বিশ্বকাপ খেলতে, যুক্তিসঙ্গত কারণে এটা দেওয়ার কোনো সুযোগ তাদের নাই। তৃতীয়ত, জাতীয় ঐক্য। দল মত নির্বিশেষে আমাদের এখন এক হতে হবে। দিল্লির কোনো দাদাগিরি আর এই মাটিতে চলতে দেওয়া হবে না। আমরা ভারতের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, অবশ্যই দাসত্বের ভিত্তিতে নয়। দিল্লিকে জনতার দলের পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে হাত দেন, তবে সেই হাত পুড়িয়ে দেওয়ার সাহস ও শক্তি এদেশের মানুষের আছে। বাংলাদেশকে আর দমিয়ে রাখা যাবে না। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ইনসাফ জিন্দাবাদ, জনতার দল জিন্দাবাদ। এবার আমি আমাদের দলীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজম খান ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। না, আমি বলবো আমরা বক্তব্য শেষ হলে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত আমাদের জনতার দলের নৈতিক কমিটির চেয়ারম্যান, কাগজ দিচ্ছি, আমার বক্তব্যের সাথে সাথে দেওয়া হবে। আর মেজর জেনারেল মাহবুবুল আলম, উপস্থিত আমাদের নৈতিক কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল সাব্বির, এয়ার ভাইস মার্শাল মফিজুর রহমান, আমাদের প্রধান সমন্বয়ক এবং মুখপাত্র মেজর দেলোয়ার এবং আমাদের জাতীয় সংসদের পদপ্রার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 71-এর মুক্তিযুদ্ধে শহীদ এবং জুলাই বিপ্লবে আবু সাইদ, মুগ্ধ, ইয়েমেন সহ শত শত হাজার হাজার শহীদের রক্তের মাগফিরাত কামনা করছি। হাজার হাজার পঙ্গু জুলাই যোদ্ধাদের আশু রোগ মুক্তি কামনা করছি। সর্বশেষ লক্ষ কোটি তরুণ ছাত্র জনতার হৃদয়ে রক্ত ঝরিয়ে যে শহীদ শরীফ উসমান বিন হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন জনতার দল নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যে প্রায় 30 জনের মতো প্রার্থী আমরা দিয়েছি। 14 জনের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। কাজে নির্বাচনের ব্যাপারে আমরা কতটুকু সিরিয়াস তা আপনারা নিজেরা উপলব্ধি করতে পারছেন। কিন্তু নির্বাচনে বিভিন্ন গুজব, বিভিন্ন শঙ্কা আমাদেরকে আতঙ্কিত করছে। আপনারা জানেন গত 54 বছরের যে রাজনীতি, এই একটি নির্বাচনেও কেউ স্বাগত জানায়নি। এমনকি 91 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা দেখেছি যারা হেরে গিয়েছিল তারা বলেছে সূক্ষ্ম কারচুপি হয়েছে। এমনিভাবে গত 54 বছর রাজনীতিক আমরা যারা নেতা ছিলাম, তারা জনগণকে প্রতারণা করেছি, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতক করেছি, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছি। এবং এই দায়িত্ব নিয়ে আজ থেকে প্রায় 8 বছর আগে আমি আজম খান সমস্ত প্রকার রাজনৈতিক পদ থেকে অবসর নিয়েছিলাম এই প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে, এবং সমস্ত আমাদের মতো 60 ব্যর্থ রাজনীতিবিদের রাজনীতি থেকে অবসর নেওয়ার জন্য
পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা পদত্যাগ করেনি, অবসরও গ্রহণ করেনি। আমি বলেছিলাম সেদিন যে নতুন প্রজন্মের হাতে আমাদেরকে দায়িত্ব দিতে হবে। দুর্ভাগ্য, আমাদের দেশের নেতারা আমরা দেহত্যাগের আগে কেউ পদত্যাগ করি না, যার কারণে আর এটা হয়ে ওঠেনি। অথচ ইতিহাসের নির্মম সত্য, এই তরুণ প্রজন্মের নেতৃত্বেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ৩৬শে জুলাই এদেশের ফ্যাসিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছিল। আজকে আবার প্রমাণিত হয়েছে যে এই তরুণ প্রজন্ম, বিশেষ করে উসমান বিন হাদি, তার যে কথাবার্তা, তার যে আদর্শ, তার চিন্তা চেতনা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা আজকে প্রতিদিন তাদের গর্ভ থেকে হাদির জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমাদের সন্তানরা হাদির মতো জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছে এবং তাদের আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা বয়োবৃদ্ধ যারা বিদায়ী নেতা, তারাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আজকে আমরা একত্র হয়েছি। আমাদের আহ্বান থাকবে, আমরা আমাদের বক্তব্য, আমাদের দাবিগুলো আমরা আপনাদেরকে এই 2-4 মিনিটের মধ্যে কাগজ দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা দেখে নেবেন। যেহেতু আমাদের মুখপত্র অলরেডি কভার করে ফেলেছে, করে আনছি। আজকে একটি বিশেষ দলের দিকে, একটা বিশেষ অফিসের দিকে সমস্ত দেশ, বিরাট একটা অংশ, সেনাবাহিনী থেকে শুরু করে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে, ব্যবসায়ী এবং প্রশাসনের বিরাট অংশ ধাবিত হচ্ছে। সূর্য যেমন পশ্চিম দিকে ঢলে পড়ে, মনে হচ্ছে আমাদের ওই সমস্ত সুবিধাবাদী তথাকথিত সুশীলরা আজকে সেই অফিসের দিকে ধাবিত হচ্ছে। এতে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে যে সূর্য ঢলে পড়ার মতো আমাদের কায়েমি স্বার্থবাদী মহল, আমলারা, প্রশাসনের কর্মকর্তারা যারা ফ্যাসিবাদকে লালন পালন করেছে গত 17 বছর, তারা আজকে নতুন ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আজকে জনগণকে এটা বলতে পারে না নতুন ফ্যাসিজম এখনো জীবিত, উনি তো আমাদের পাশেই আছেন, চট করে উনি ঢুকে যায় যে পায়তারা করছেন, ফট করে ওনাকে ঢুকিয়ে দিলেই তো আর নতুন করে কষ্ট করে আবার সেই অফিসের দিকে গিয়ে ফ্যাসিজম তৈরির চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি নির্বাচনের লেভেল ফ্রেম তৈরি করা না হয়, যদি আমাদেরকে হাদির মতো গিনিপিগ বানাবার চেষ্টা করা হয়, একজন অত্যন্ত বিতর্কিত বক্তব্য দিয়ে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি, আমরা নাকি গিনিপিগ, আমাদেরকে গুলির মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের শত শত হাজার হাজার প্রার্থীকে। গতকালও মানিকগঞ্জে একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে একটি বিশেষ দল। নির্বাচনের কোনো লেভেল ফ্রেম নাই, তারপরেও আমরা চাই নির্বাচন হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু নির্বাচন আগে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি বিশেষ দলকে যে সুবিধা দেওয়া হচ্ছে, এখনো দেখলাম গণপূর্ত ভবনে বিশাল ব্যানার, এই ব্যানারের মধ্য দিয়ে আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটা জায়গায় একটি বিশেষ দল নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং যা খুশি তাই করছে। প্রশাসন ভাবছে ওরা তো এসেই গেছে, ওদেরকে পদচুম্বন করার জন্য, পা চাটার জন্য তারা তৈরি হয়ে আছে। এই অবস্থা যদি নিরসন করা না হয়, আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা নির্বাচনে যাব কি বর্জন করব। কাজে প্রত্যেক বরাদ্দের আগেই স্পষ্টভাবে সরকারকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। প্রজ্ঞাপনের মধ্য দিয়ে মামলা বাণিজ্য দিয়ে 30 জন আসামি, 200 অজ্ঞাত, এবং মামলা বাণিজ্য হচ্ছে। ঢাকার মামলা আমাদের মাননীয় চেয়ারম্যান যারা শামীম কামালের এলাকায় শত শত টাকাওয়ালা লোকদেরকে আসামি করা হচ্ছে। আমার গাজীপুরের কালীগঞ্জে একই অবস্থা, সারা দেশে এই অবস্থা। অবিলম্বে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আমাদের বলে যেতে হবে যে কোনো ভুয়া মামলার আসামিদেরকে গ্রেফতার করা যাবে না। তাহলে পরেই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের ভোট কেন্দ্রে মানুষ যাবে। জুলাই যোদ্ধাদের বিভিন্ন চরিত্র স্খলন করে তাদেরকে বিতর্কিত করা হচ্ছে। এই ব্যাপারে পরিষ্কার পদক্ষেপ নিতে হবে। আমরা জানছি বাতাসে আজকে ভাসছে গুজব, দুর্নীতি আরো চরম আকার ধারণ করেছে। আমরা শুনছি
আশিকরা নাকি 10% নিয়ে জাহাজ কিনে কিনে বিক্রি করছে এবং অনেক উপদেষ্টাদের নামে আজকে দুর্নীতির অভিযান প্রমাণ সহ মানুষ দিচ্ছে। এই সমস্ত ব্যাপারে পরিষ্কার দিতে হয়, প্রত্যেকটা উপদেষ্টার আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে প্রতীক বরাদ্দের আগে। তা না হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাবো, জনতা দলের পক্ষ থেকে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে শহীদের রক্ত, ওসমান হাদির রক্ত ঋণ শোধ করার জন্য সবাই মিলে একটি সত্যিকার বিপ্লবী সরকার গড়ে তোলে, গণতন্ত্র নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।